আজ খুবই খুশির খবর বন্ধুরা। হ্যাঁ, খুবই খুশির খবর। আজকে আদিত্য এবং সুদীপা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারই সাথে সাথে আমরা এটাও দেখতে পেয়েছি পরমা এবং অভ্র তাদের জীবনেও নেমে এসেছে চরম ভালোবাসা। যে ভালোবাসার শুরু হয়েছিল একটা অগ্নিকুণ্ড থেকে, সেই জ্বালাটা আস্তে আস্তে নিভে এসেছে। এখন অভ্র এবং পরমা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল কুন্তলা, এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেও গেছে কিন্তু সুদীপা এবং আদিত্য, তাদেরকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সুদীপা যখন নিজের মনে মনে প্রচণ্ড কষ্টের মধ্যে কাঁদতে কাঁদতে আর্তনাদ করছিল সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে, তখন আমরা দেখতে পেয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু কুন্তলা বিভিন্ন রকমভাবে তাকে প্ররোচনা করে তাকে আগুনের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তো আজকে দেখব আমরা সেই পুরো পরিস্থিতিটা, যেখানে আদিত্য এবং সুদীপা একে অপরের মধ্যে মিলে গেছে, অভ্র এবং পরমা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকে কুন্তলা এবং অংশুর চক্রান্ত কোনোভাবেই কিন্তু সফল হয়নি। এই জন্য আমি বলছি খুশির খবর। তো চলো শুরু করা যাক আজকের পর্বের ডিটেলস ইনফরমেশন এবং প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা কোণাকে টাচ করে ইন ডিটেলস বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বাড়িতে যখন সুদীপা প্রচণ্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, তখন সে আর নিজেকে স্থির হয়ে ধরে রাখতে পারেনি। সে প্রচণ্ড গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে তখন রূপা প্রচণ্ড আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলে, মা মা তুমি কোথায় যাচ্ছ, মা তুমি কোথায় যাচ্ছ? এই বলে কিন্তু সুদীপা প্রচণ্ড গতিবেগ নিয়ে একবারে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি ওই চৌধুরী পরিবারের গায়ত্রী চৌধুরী বলতে লাগে যে না, কোনো মতেই আদিত্য, আমি কোনো মতেই সুদীপাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেবো না, কোনো মতেই দেবো না, কখনো দেবো না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দীপা চলে গেছে মন্দিরে এবং মায়ের সামনে গিয়ে প্রচন্ড রোনাজারি করতে লাগে, মা আমার জীবনটা এইভাবে শেষ করে দিলে, আমার জীবনে তাহলে আর কিছু বেঁচে থাকলো না, আমার রক্তের সম্পর্কের কেউ বলে কেউ নেই, আমার জীবনে কেউ নেই, আমার কেউ নেই। এই বলে কিন্তু সুদীপা নিজের মনের কষ্টগুলো, মনের আর্তনাদগুলো ঠাকুরের সামনে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়ে এবং করতে শুরু করে দেয়। পরমা গিয়ে সামনে দাঁড়িয়েছিল, সেও কিন্তু পিছনে গিয়ে প্রচন্ড রকমের ভাঙা মনে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে লাগে, আমার কেন এত কষ্ট হচ্ছে, আমার কেন এত যন্ত্রণা হচ্ছে, জানি না কিসের জন্য এত যন্ত্রণা হচ্ছে, আমি কেন কোন কারণে ছুটে এসেছি সুদীপার পিছন পিছনও আমি জানি না কিছু, আমি কিছুই বুঝতে পারছি না, সুদীপার সঙ্গে আমার কি কোনো অন্য কোনো কানেকশন রয়েছে? এই বলে কিন্তু পরমা নিজের মনে মনে কিন্তু প্রচন্ড রকমের মানসিকভাবে ক্লান্ত হতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সুদীপার এই কথাগুলো ঠাকুর মশাই, পুরোহিত মশাই বলতে লাগে, মা আমি বুঝতে পেরেছি তোমার জীবনে অনেক কষ্ট, এই নাও মা তুমি আরতি করো মায়ের। এই বলে কিন্তু ঠাকুরের কাছে ঠাকুরের সামনে সুদীপা আরতি করতে ব্যস্ত হয়ে পড়ে এবং আরতি করতে করতে সুদীপার মনের খাতায়, মনের পাতায় একটু আগে অংশুর বলা কথাগুলো সেই মনের খাতায় ভাসাতে শুরু করে দেয়। অংশু কি বলেছিল যে তোমার জন্মের ঠিক নেই, তোমার জন্মের ঠিক নেই বলে ছোট বড় কথা বলেছিল, তার বাবার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছিল। তখন আরতি করতে করতে সুদীপা একটু ঘোরের মধ্যে পড়ে সেখানে হঠাৎ করে লুটিয়ে পড়তে যায়। এমন সময় পরমা তাকে ধরে ফেলে। পরমা ধরার পরবর্তী মুহূর্তে সুদীপা বলতে লাগে, তুমি তুমি এখানে কি করতে এসছো? কিন্তু কোনো কথাই না, কর্ণপাত না করে পরমা এবং সুদীপা ঠাকুরের আরতি করতে ব্যস্ত হয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে এসে দাঁড়িয়েছে কিন্তু অভ্র এবং আদিত্য। তারা কিন্তু দুজনের মধ্যে দুজনা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে মন্দিরের দিকে কি ঘটছে সেই ঘটনাগুলো দেখতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা বলছে, পরমা তুমি কেন এসেছো বলো তো, এখানে কেন এসেছো তুমি? তখন সেখানে পরমা বলতে লাগে, তুমি কি বাড়ি যাবে না? আমি বুঝতে পারছি তোমার এই কষ্ট, তোমার এই যন্ত্রণা, কিন্তু আমার জীবনে যদি এরকম একটা করতো, আমার জীবনে যদি এরকম হতো যে আমার বাবা মা যেটা আছে সেটা নকল, সেটা আমার আসল বাবা মা না, তাহলে আমি কি করতাম? এই কষ্ট, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না। তুমি কি করে সহ্য করছো সেই যন্ত্রণা? আমার ভিতরেও আমি ভোগ করছি। তাই আমি তোমার কষ্টটা জানি না ভাগ করে নিতে পারবো কিনা, কিন্তু তুমি চলো সুদীপা, বাড়িতে চলো, তুমি বাড়িতে চলো। তখন সেখানে সুদীপা বলতে লাগে, বাড়ি বাড়ি আবার কোথায়? আমি বাড়িতে যেতে চাই না। এদিকে অভ্র বলতে লাগে যে, আদিত্য তুই একটু যা সুদীপার কাছে যা। তখন আদিত্য বলতে লাগে, আমি সুদীপার কাছে গিয়ে কি বলবো বল? আমি কি বলবো? যে মেয়েটার নিজের জন্ম পরিচয় পর্যন্ত হারিয়ে ফেলেছে, আমি তার সামনে গিয়ে কি বলবো? তাকে কোন পরিস্থিতিতে সামাল দিতে বলবো? কিভাবে তাকে সামলে আবার বাড়িতে নিয়ে যাবো? আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে। তখন অভ্র বলতে লাগে, যা না, তুই গিয়ে যে কোনো একটা কিছু ম্যানেজ কর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুন্তলা অংশুকে প্রচন্ড বকাবকি করছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। তখন সেখানে অংশু বলতে লাগে, মা মা তুমি চুপ করো, চুপ করো, আমি না বুঝতে পারিনি আমার বাড়িতে ওই ছেলে আদিত্যর জন্য সবকিছু হয়েছে। ওর শরীরে তো একটা আলাদা রক্ত, একটা অন্য রক্ত বয়ে গেছে, সেই জন্যই না আমি বিষয়টাকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু কুন্তলা বলতে লাগে, না তোমার দৌড় বোঝা হয়ে গেছে, তুমি এখান থেকে এসো, তুমি এখান থেকে এসো। তখন অংশু বলতে লাগে, আমি এখান থেকে আসবো মানে? আমাকে চলে যেতে বলছেন মা, আমাকে চলে যেতে বলছেন? তখন সেখানে কুন্তলা বলতে লাগে, হ্যাঁ আমি চলে যেতে বলছি, তবে তোমাকে একটা কথা বলি অংশু, তুমি আমার সেই ওই মুখ তখনই দেখাবে যখন তুমি কিছু একটা করতে পারবে। তুমি যখন যোগ্য চৌধুরী পরিবারের যোগ্য সন্তান হিসেবে ওদেরকে তাড়াতে পারবে, তখনই কিন্তু তুমি আমার সামনে দাঁড়াবে। কিন্তু আমি বুঝতে পারছি অংশু, তোমার জন্য চৌধুরী পরিবার পুরো ডুবে যাবে, রসাতলে চলে যাবে। অংশু তখন বলতে লাগে, না না না, আমি কিছুতেই হতে দেবো না, আমি সবকিছুকে বিদায় করে দেবো, সবকিছুকে শেষ করে দেবো। এই বলে অংশু কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে কুন্তলা মনে মনে ভাবতে লাগে,
দীপার মুখ পেয়েছে, দীপার মুখ পেয়েছে। ওই সুদীপাকে আমি কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না, আমাকে কিছু একটা করতে হবে কোনো মতেই, আমার নয় তো উদ্দেশ্য হাসিল হবে না। তুমি খুব ভালো মেয়ে সুদীপা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না, কেননা তুমি সেনগুপ্ত পরিবারের রক্ত নিয়ে জন্মগ্রহণ করেছো। এই বলে কিন্তু কুন্তলা নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা নিজে মন্দিরের মেঝেতে বসে পড়েছে এবং প্রচন্ড রোনাজারি করতে লাগে, প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়তে লাগে। আর এদিকে পরমা বলতে লাগে তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো সুদীপা, তুমি বাড়ি চলো। তখন সেখানে সুদীপা বলতে লাগে বাড়ি আমার কোথায় আছে, বাড়ি আমার তো পরিচয়টুকু নেই, আমি আমার যে একটা বোন ছিল সেই বোনটাও তো আমার কাছে নেই, আমি কার কাছে যাবো, আমার রক্তের সম্পর্কে বলে কেউ নেই। তখন সেখানে পরমা বলতে লাগে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না, আমার হয়তো অধিকার নেই তোমাকে বলার, তোমাকে বোঝানোর, আমার হয়তো কোনো অধিকার তোমার কাছে নেই। তো ঠিক আছে তুমি তাহলে এখানে থাকো, আমি তাহলে আসি। এই বলে কিন্তু পরমা সেখান থেকে বেরিয়ে যায়। আর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু অভ্র আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। আর আদিত্য সেখানে দাঁড়িয়েছিল, হঠাৎ করে আদিত্যর একটা ফোন চলে আসে, ফোনে ব্যস্ত হয়ে পড়ে। আর হঠাৎ করে সেখানে কুন্তলা প্রবেশ করে, কুন্তলা গিয়ে বলতে লাগে বাহ 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 বাহ, এই তো সেরা সুযোগ, এই তো সেরা সুযোগ আদিত্য, তুমি একটা বড় পুলিশ অফিসার, তোমার বউকে নিয়ে যদি অন্য জায়গায় গিয়ে গুম করে দিতাম, মেরে ফেলতাম, তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে না, কিন্তু এই মন্দিরের সামনে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেওয়া যায়, তো ধরো এখানে একটা আগুন লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো বিষয়টা এত সুন্দরভাবে সেজে উঠবে যে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। এই বলে কুন্তলা নিজের মনে মনে ছকটা কষে ফেলে এবং সামনের দিকে এগিয়ে যায়। আর গিয়ে কি করে, মানে নিজের মাথায় মুড়ি দিয়ে নেয়, কাপড়টাকে মুড়ি দিয়ে নিয়ে ওই মন্দিরের যে আরতির যে বাতি গুলো জ্বলছিল আর কি, ওই আলোগুলো জ্বলছিল, সেই আগুনটা, সেই আগুনটা হঠাৎ করে কিন্তু একটা লাঠি দিয়ে টুক করে কিন্তু সুদীপার জামার উপরে ফেলে দেয়। সুদীপের দিকে প্রচন্ড কান্নায় ব্যস্ত হয়ে পড়ে, প্রচন্ড কান্নায় রোনাজারি করতে লাগে, ঠাকুর আমি কি করব, আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, আমি কোথায় যাব, কি করব, আমার পরিচয়, আমার সবকিছু, এই বলে কিন্তু নিজের মনের প্রচন্ড কষ্টগুলোকে উজাড় করে দিতে শুরু করে দেয় ঠাকুরের সামনে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুদীপার এরকম কান্নার মধ্যে প্রচন্ড রকম ভাবে যখন কান্না করছে, তখন তার মানে ওই জামাটা কিন্তু আস্তে আস্তে করে ধরে যাচ্ছে, জামাটা আস্তে আস্তে করে আগুন লেগে যাচ্ছে। হঠাৎ করে অন্যদিকে রূপা চিৎকার করতে লাগে মা, মা তুমি কোথায় গেলে, মা তুমি কোথায় গেলে, আমাকে নিয়ে গেলে না কেন, আমাকে নিয়ে গেলে না কেন। তখন সেখানে অংশু আছে নরম গলায় বলতে লাগে তুই মায়ের কাছে যাবে বা, মায়ের কাছে যাবে। তখন সেখানে শুধু রূপা বলতে লাগে হ্যাঁ আমার মায়ের কাছে যাবে, আমি তুমি ওকে নিয়ে যাবে মায়ের কাছে, তুমি আমাকে নিয়ে যাবে। তখন অংশু বলতে লাগে হ্যাঁ আমি তো তোমাকে নিয়ে যাবো বলেই এসেছি। তখন সেখানে রূপা বলতে লাগে ঠিক আছে, রূপা মায়ের কাছে যাবে, রূপা মায়ের কাছে যাবে, তুমি শীঘ্রই চলে এসো। এই বলে কিন্তু রূপা সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে অংশু বলতে লাগে এই তোমার সুবর্ণ সুযোগ, এই আপদটাকে বিদায় করার আমার সুবর্ণ সুযোগ এসে গেছে। এই বলে কিন্তু অংশু নিজের মনের খাতায়, মনের পাতায় কিন্তু প্রচন্ড রকমের একটা ভাবনার জগতে হারিয়ে যায়। অন্যদিকে সুদীপা প্রচন্ড কান্নায় হারিয়ে যাচ্ছে। আর হঠাৎ মানে তার জামাটাও কিন্তু আস্তে আস্তে পুড়তে শুরু করে দেয়, আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। আর এদিকে কুন্তলা নিজের মনের খাতায়, নিজের মনের পাতায় কিন্তু প্রচন্ড হাসিতে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে সুদীপার ঠাকুরের ওখান থেকে একটা খাঁড়া সামনে পড়ে যায়। আর খাঁড়া যখন সামনে পড়ে যাচ্ছে, সুদীপার তখন ঘোরটা ভেঙে যায়, কান্নার মধ্যে থেকে ঘোরটা যখন ভেঙে যায়, সুদীপা দেখতে পায় তার আগুন লেগেছে, চিৎকার করে ওঠে। এদিকে আদিত্য চিৎকার করে ওঠে যে আগুন লেগেছে, আগুন লেগেছে। আদিত্য দৌড়ে চলে আসে এবং সুদীপার ঘর মানে আগুনটাকে নেভানোর চেষ্টা করতে লাগে, কিন্তু কোনো মতেই সুদীপার আগুনটা নেভাতে পারছে না। এদিকে তখন কুন্তলার মানে কপালে হাত পড়ে গেছে, যা তার প্ল্যানটা সাকসেসফুল হলো না। এদিকে যখন সুদীপার গলার চিৎকার শুনতে পাচ্ছে, তখন পরমা এবং অভ্র বলতে লাগে সুদীপার গলা না, সুদীপার গলা, তারা দৌড়ে চলে আসে। এদিকে দেখতে পাচ্ছি আদিত্যের জামাতেও কিন্তু আগুন ধরে গেছে। এদিকে সুদীপা বিষয়টাকে প্রত্যক্ষ করেছে, দুজনের জামার আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেখানে আদিত্য, অভ্র চলে আসে, পরমা চলে আসে এবং সবাই মিলে এসে জল জল করতে শুরু করে দেয় এবং জল এনে সবাই মিলে কিন্তু পরিস্থিতিটাকে সামাল দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের ওই মানে আগুনের আওতায় দুজনে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তারা কিন্তু একবার সেখানে নেতিয়ে পড়ে। তখন সেখানে পরমা বলতে লাগে সুদীপা তুমি চোখ খোলো, সুদীপা তুমি চোখ খোলো। এদিকে আদিত্যের কাছে যে অভ্র বলতে লাগে আদিত্য তোমার কি হয়েছে, কি হয়েছে, এই বলে কিন্তু সবাই মিলে সেখান থেকে ওদের দুজনকে বাড়িতে নিয়ে আসে। আর এদিকে কুন্তলা মনে মনে ভাবতে লাগে যা যা, এরা সব শেষ হয়ে গেল, ঠাকুর তুমি, তোমার সঙ্গে আবারও কালী, তোমার সঙ্গে আবারও কিন্তু আমার একটা বিরোধ তৈরি হয়ে গেল, তুমি সব সময় ওদেরকে বাঁচিয়ে নাও, সব সময় ওদেরকে বেঁচে নাও, আমি এবারও সাকসেসফুল হতে পারলাম না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপাকে নিয়ে যেই না অংশু সামনের দিকে এগিয়ে গেছে, হঠাৎ করে সেখানে কিন্তু সুনন্দা চলে আসার বলতে লাগে আমি ভুল কাজ কখনো করতে দেবো না, কোনো মতে করতে দেবো না। তখন অংশু একবারে ক্ষিপ্ত হয়ে সুনন্দার উপরে বলতে লাগে না না, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তুমি আবার এখানে যে বাধা দিচ্ছ। এবারে অংশু তার উপরে চোটপাট করতে শুরু করে দেয়। তখন সেখানে রূপা কি করে, একেবারে অংশুকে ঝটপট করে মারতে শুরু করে দেয়। তুমি মায়ের গায়ে হাত তুলছো, মাকে বকাবকি করছো, একদম না, একদম না, একদম না। এই বলে রূপা তার নিজের কঠোর মানে হস্তে তাকে মারামারি করতে শুরু করে দেয়। তখন সেখানে অংশু বলতে লাগে তোমাদের দুজনকে আমি শেষ করবো, এক হাতে দুটো পাপ করবো, আমি এক হাতে দুটো পাপ করবো। এই বলে দুজনকে যেই না সামনের দিকে টেনে নিয়ে যায়, হঠাৎ করে সেখানে কিন্তু চলে আসে সবাই মিলে কিন্তু সেখানে মানে ঝরঝর করে ঘরে ঢোকে আর কি। এখানে আদিত্য অভ্র মানে সুদীপা, পরমা সবাই মিলে কিন্তু চলে আসে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো প্ল্যানটাই কিন্তু ভেস্তে গেল এবং সামনের দিকে তারা চলে আসে। এদিকে সুনন্দা বলতে কি হয়েছে, কি হয়েছে, তখন বলতে লাগে চলো ভেতরে চলো, আমি বলছি বিষয়টা বুঝিয়ে। এদিকে তারা সকল ঘরে নিয়ে যায়। তখন সেখানে রূপা বলতে লাগে অংশুকে বলতে লাগে তোমার ঠিক হয়েছে, তুমি এখনো সাকসেসফুল হতে পারে না, তোমার প্ল্যান ভেস্তে গেল। এই বলে কিন্তু মুখ টুক ভেঙছে একেবারে
অংশুকে রাগিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু সুদীপা এই রূপা সামনের দিকে এগিয়ে যায়। রূপা সামনের দিকে এগিয়ে বলতে লাগে, ও মা তোমার কি হয়েছে মা? মা তোমার কি হয়েছে? এদিকে ডাক্তার চলে এসে ডাক্তার পুরো বিষয়টাকে ম্যানেজ করে দেয় আর বলতে লাগে কোনো সমস্যা নেই, ওরাই কোনো সমস্যা হয়নি, ওদের একটু রেস্টের প্রয়োজন, ওদের প্রচন্ড রকমের একটা ট্রমা গেছে, ওরা একটা ট্রমার মধ্যে রয়েছে, ওদের মানসিক রেস্ট দরকার, শারীরিক রেস্ট দরকার, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তখন আমরা দেখতে পাচ্ছি যে ওদিকে অভ্র বলতে লাগে, মা তোমাকে একটা রিকোয়েস্ট করি মা, ওদেরকে সুদীপ এবং আদিত্য কি তাহলে এই অবস্থাতে ওদের আউট হাউসে রেখে আসবো? তখন সেখানে বড় মা বলতে লাগে, তুমি আমাকে কি ভাবো? আমি কি অমানুষ? আমি কি অমানুষ? তুমি সবার সামনে আমাকে ছোট করছো, আমার সবার সামনে এখানে ছোট করছো। এই বলে কিন্তু দুজন মানে মামাইজির মধ্যে কথা কথা কাটাকাটি হতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশু বলতে লাগে, না তাহলে এক কাজ করি, আদিত্য এখানে রেস্ট নিক আর ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। তখন সেখানে অভ্র বলতে লাগে, কেন বের করে দেবে কেন? আরে দুজনাই তো ক্লান্ত, দুজনার গায়ে আগুন লেগেছিল, দুজনার গায়ে জ্বর, দুজনাই ট্রমার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আদিত্য এখানে রয়েছে, আজকের রাত্রে এখানে থাক, আজকের রাত্রে এখানে থাক। তখন সেখানে সুনন্দা বলতে লাগে যে, হ্যাঁ হ্যাঁ দিদি দিদি ওরা এখানে থাক না, দিদি ওখানে থাক না, এই বলে কিন্তু সে অনুশোচনা করতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে রূপা বলতে লাগে, আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। তখন পরমা সামনে থেকে উঠে যায় আর বলতে লাগে, আমি তোমার একটা আলাদা মা, ওই মাটা এখন অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি তোমার আরেকটা মা, আমার কাছে তুমি আজকে ঘুমাবে, আমার কাছে তুমি আজকে ঘুমাবে। আর এরকম কথা শুনতে কিন্তু অভ্রের মনটা একেবারে মলিন হয়ে যায়। পরমার মধ্যে তাহলে এত ভালোবাসা, এত অপরন্ত মায়া রয়েছে একটা মেয়ের জন্য। তো অভ্র যাই হোক নিজের মনে মনে এরকম ভাবনা শুনতে শুরু করতে লাগে। তখন সেখানে পরমা সেখান থেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় অন্য ঘরের উদ্দেশ্যে। আর এদিকে তখন বড় মা প্রচন্ড রেগে রয়েছে। অভ্র তখন বলতে লাগে, মা আমি তোমাকে ঠিক ওইভাবে বলতে চাইনি। তখন সেখানে অভ্র আবারও রিকোয়েস্ট করতে লাগে, ওরা দুজন এখানে থাক, আজকের রাত অন্তত এখানে রেস্ট করুক। তখন সেখান থেকে সবাই মিলে চলে যায় সামনের দিকে। আর আমরা দেখতে পাচ্ছি দুজনা অকাতারে কিন্তু ঘুমিয়ে থাকে, ঘোরের মধ্যে ঘুমিয়ে থাকে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি রূপাকে শুইয়ে দিয়েছে পরমা, এবং পরমা শুয়ে দিয়ে তার পাশে গিয়ে বসে। তখন সেখানে রূপা বলতে লাগে, আমার না ঘুম আসছে না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে একটু ওই মায়ের মতো করে। তখন পরমা সামনের দিকে এগিয়ে যায় এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে দেয়। এদিকে তখন অভ্র নিচে মানে পিছনে এসে দাঁড়িয়েছে আর নিজের মনে মনে কিন্তু হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে। পরমা তুমি আমাকে বারবার চমকে দিচ্ছ, বারবার তুমি আমাকে চমকে দিচ্ছ, তোমার মধ্যে এত হৃদয় ভাঙা প্রেম, এত ভালোবাসা, একটা অপরিচিত মহিলার প্রতি এত প্রেম, এত ভালোবাসা, আমাকে তুমি নতুন করে আবিষ্কার করছো, আমার মনে তুমি নতুন একটা প্রেমের সঞ্চারণ করছো। এই বলে কিন্তু অভ্র নিজের মনের খাতায়, মনের পাতায় মানে পরমার প্রতি আবারও কিন্তু ভালোবাসার বাঁধনে আবদ্ধ হতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা বলতে লাগে, ঠিক আছে তোমার যদি ঘুম না আসে তাহলে আমি তোমাকে গান বলি। এই বলে কিন্তু পরমা গান বলতে শুরু করে দেয়। দীপা যে গানটা বলতো, দীপা যে গানটা বলে রূপাকে ঘুম পাড়াতো, সোনাকে ঘুম পাড়াতো, সেই গানটাই কিন্তু বলতে শুরু করে দেয়। বৃষ্টি থামার শেষে সোনালি আটলোই ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো, এই যে গানটা, এই গানটা কিন্তু পরমা বলতে শুরু করে দেয়। এত সুন্দর করে পরমা আবারও গানটা বলছে। রূপা হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর পরমা একাতরে গান বলতে শুরু করে দেয়। পরমা এবং আদিত্য অভ্রের মধ্যে যে ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়েছে বন্ধুরা, সেই বন্ধনটা কিন্তু অনেক মজবুত, অনেক শক্তপোক্ত হচ্ছে, যে বন্ধন কিন্তু আর সহজে ভাঙতে পারবে না কেউ, এই পৃথিবীর কেউ তার ভাঙতে পারার অধিকার রাখে না। এদিকে পরমা গান বলতে বলতে হঠাৎ করে কিন্তু পিছনে তাকিয়েছে আর দেখে সেখানে অভ্র দাঁড়িয়ে রয়েছে। তখন দুজনের চোখে চোখ পড়ে এবং দুজন দুজনের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয়, দুজন দুজনে একত্র হয়ে যায়, দুজন দুজনের একটা লাজুক চোখে দুজনের মনটাকে যেন পড়ে নিচ্ছে। পরমা আদিত্যের অভ্রের মনটাকে পড়ে নিচ্ছে, অভ্র তখন পরমার মনটাকে পড়ে নিচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য শুয়ে রয়েছে সুদীপার পাশে এবং আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরেছে এবং তারা নিজে নিজে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। এদিকে পরমা এবং অভ্র চলে যাচ্ছে একটা প্রেমের জগতের মধ্যে, অন্যদিকে আদিত্য এবং সুদীপার মধ্যে আলাদা একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে আবারও কি নতুন কিছু দেখতে চাইছো, নতুন কি ইমাজিন করতে পারছো যে পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে? অবশ্যই তোমাদের যদি ইমাজিনেশন থাকে, কল্পনা থাকে, অবশ্যই কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছি, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।